একটু নজরদারি। একটু নজরদারি। আত্মীয়-স্বজন বিদেশ থেকে আসতেছে, আমেরিকা, কানাডা থেকে আসছে বা সিঙ্গাপুর থেকে আসছেন। উনি সঙ্গে করে একটা বিশাল মহার্ঘ বস্তু, "এই কর্ডলেস ফোন। তোমাদের জন্য কর্ডলেস ফোন নিয়ে" বলে সুটকেস থেকে বের করে। অনেক ধরনের মজার অভিজ্ঞতা যে একটা যেমন ঘরের মধ্যেই একটা লুকোচুরি ব্যাপার। লুকোচুরি ভাব। হ্যাঁ, বন্ধুর সাথেই কথা বলছি কিন্তু বিরক্ত তৈরি হচ্ছে যে ভাবছে যে প্রেমিকার সাথে কথা বলছে। হ্যাঁ, এবং সবাইকে প্রেমিকা ভাবার একটা প্রবণতা ছিল। হ্যাঁ, লোকাল বাসে লেখা থাকে না ভদ্রতা বজায় রাখুন। হ্যাঁ, টেলিফোনের ক্ষেত্রে এই বিষয়টা ব্যাপকভাবে ছিল। আরেকটা ছিল হচ্ছে রং নাম্বার। যেটা রং নাম্বারের যেই আপনি প্রেমের কথা বললেন। ওটা পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন। রং নাম্বারেও কিন্তু প্রেম হইতো। তো এই যে জমানাটা, যে জমানা হচ্ছে চাপড় দিয়ে ঠিক করা যায়। আর এখনকার যে জমানা, সেই জমানায় হচ্ছে চাপড়ের প্রয়োজন হচ্ছে না। এই রিস্টার্ট জেনারেশন হচ্ছে রিস্টার্ট দিয়ে দিচ্ছে বা ফেলে দিচ্ছে। ফেলে দিচ্ছে। ফেলে দিচ্ছে। হ্যালো দিয়ে শুরু। হ্যালো। আমাদের এই যে এখন তো ইলেকশন সামনে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। মোবাইলে পাচ্ছেন না? নির্বাচনী প্রচারের বিভিন্ন ওই প্রার্থীদের টেক্সট আসে না? হ্যাঁ, পরশুদিন আমার কাছে একজন প্রার্থী ফোন, মানে আমি অলমোস্ট মনে করেছিলাম যে সে প্রার্থী আমার কাছে ভোট চাচ্ছেন ফোন দিয়ে। পরে দেখলাম যে এটা রেকর্ডেড আর কি, রেকর্ডেড বার্তা। রেকর্ডেড বার্তা আর কি। তো উনি একটা বিশেষ মার্কায় ভোট চাইলেন আর কি। এখন তো অনেক পার্সোনালাইজ বলা যায় যে একদম আহ, ওই পণ্য থেকে শুরু করে ভোট পর্যন্ত সরকারি নতুন কোনো সুবিধা যদি আসে সেটাও টেক্সট মেসেজ বা হচ্ছে ভয়েস মেসেজ দিয়ে চলে আসে। একটা পিরিয়ডে কিন্তু বিষয়টা এরকম ছিল না আসলে। বিশেষত যেটা হচ্ছে ল্যান্ডফোন এখন প্রায় বলা যায় ডাইনোসরের মতো একটা ব্যাপার হয়ে গেছে যে অফিসগুলোতে থাকে কিন্তু এর বাইরে আসলে ওইভাবে কিছু কিছু বাসায়ও আছে, বাসায় আছে যারা আগে এবং থেকে ওই টেলিফোন সেটটার উপর ধুলো পড়ে থাকে, কেউ কেউ খুব যত্ন নিয়ে মাঝে মাঝে ধুলোটা মুছে। পরিষ্কার করার চেষ্টা করেন। এই পর্যন্তই আসলে। ওটার ব্যবহারটা আসলে তারা বুঝতে পারেন না, মানে যাদের বাসায় একটা ল্যান্ডফোন আছে, ইভেন অ্যান্টিক হিসেবে বিক্রি হয়। অ্যান্টিক হিসেবে বিক্রি হয়। অ্যান্টিক হিসেবে বিক্রি হয়। গুলিস্তানের রাস্তা দিয়ে হাঁটলে ওই যে পুরনো জিনিসের যে বিক্রি বাট্টা হয় যেখানে সেখানে আমি ওই দিনও দেখলাম স্টেডিয়াম মার্কেটের পাশ দিয়ে ফুটপাতে একটা পুরনো তবে টেলিফোন নেলসন, সেট। আমি একটা টেলিফোন সেট খুব মিস করি। সেটা হচ্ছে ওই যে আগে ডায়াল 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 ফোন ঘুরিয়ে যেটা ঘুরিয়ে, অ্যানালগ জামানার এবং ওই যেটা যে ক্রিং 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 ক্রিং। সাউন্ড যেটা ছিল, এটা কি পাওয়া যাচ্ছে? আপনি একটু দেখেন তো, আপনার যদি আসা যাওয়ার এটা পথে পড়ে। এটা খুঁজতে হবে কিন্তু এটা পাওয়া যাওয়ার কথা। তো আমার এরকম একটা সেট আমি বাসায় রাখবো অ্যান্টিক হিসেবে, আমার পরের জেনারেশনকে দেখাবো। এটা আমার খুব ইচ্ছা আর কি, আমার শখ। না, এটা এটা আপনার হচ্ছে এর পরের পিরিয়ডে যেটা চলে আসলো যে ওই যে ডায়ালের যেটা ওইটাতে আবার লক থাকতো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে। লক, হ্যাঁ, লক লক থাকতো। সিস্টেম ছিল একটা যে এটার সাথে ওই রিসিভারের সাথে একটা রিসিভার না ওই ওই যে যে ডায়ালের যে জায়গা সেখানে একটা লক বসায় দেওয়া হতো যাতে কর্তৃপক্ষীয় দৃষ্টি এড়িয়ে কেউ যেন ফোন না ফোন না করতে করতে পারে, মানে অনুমতিবিহীন ফোন যেন না হয়। পারে। হ্যাঁ। এবং এটা সাধারণত দেখা যেত যে আপনার ওই আগে তো মানুষের মানে ফোনটা তো এত অ্যাভেলেবল ছিল না, সব বাসায় বাসায় কিন্তু ফোন বাসায় বাসায় ফোন ছিল ছিল না। না। তো দেখা যেত যে আহ, আপনার কেউ বাসার বাইরে গেলে, ধরেন কেউ আছে ইয়াং, কেউ বাসায় আছে, তো বাবা মা বা ধরেন মুরব্বি কেউ হচ্ছে লক করে যাওয়ার একটা প্রবণতা ছিল আর কি, যে যেন এই ভিতর থেকে কেউ ওইদিকে যেন ওইদিকে যেন ফোন ফোনটা করতে না না যায়। পারে। আবার এই জিনিসটা দেখা যেত হচ্ছে আপনার বিভিন্ন দোকানগুলোতে, যেখানে মানুষ ফোন করতে যেত, সেখানেও দেখা যেত যে ভাই একটা ফোন করব, তারপর উনি দেখেন দোকানদার তালা তালা চাবি খুলতেছে, তারপরে ফোন করার ব্যবস্থা করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। এই বিষয়টা সম্ভবত এখন মানে কানেক্ট করতে যারা ওই জমানাটা দেখেনি তাদের জন্য একটু কঠিন হবে কারণ হলো এই যে দোকানে গিয়ে যে ফোন করা, হ্যাঁ, বা টেলিফোন বুথ বাংলাদেশে আসলে ওইভাবে খুব টেলিফোন বুথ বেশি কখনোই প্রচলিত ছিল হয়নি না। কিন্তু একটা চেষ্টা হয়েছিল আপনার টেলিফোন বুথের জন্য টেলিফোন কার্ড এবং ওই কার্ডটা আমার মনে আছে যে আমি কিছু কার্ড হচ্ছে সংগ্রহ করে রাখছিলাম ওই টিকিট সংগ্রহের মতো করে ডাক টিকিট সংগ্রহের মতো করে কিছু টেলিফোন কার্ড আমি সংগ্রহ করে রাখছিলাম। তো ওই টাইমটাতে যেটা ছিল যে 10 টাকা, 8 টাকা, 5 টাকা এইভাবে বিভিন্ন রেটে, হ্যাঁ, যেমন
বাইরে আইএসডি যদি হতো তাহলে বাইরের জন্য হচ্ছে কিছু নির্ধারিত দোকান থাকতো। হুম, হুম, হুম। ওই দোকানগুলোতে গিয়ে বিদেশে কল করা যায়। বিদেশে কল করা যায়, এটা বড় করে লেখা এরকম থাকতো। লেখা থাকতো। আমাদের মহল্লা ঠিক না, মহল্লার কাছে এ, বাসাবো এবং গোড়ানের মাঝামাঝি একটা জায়গায় আলাপ নামে একটা, হ্যাঁ, আলাপ এই ধরনের একটা দোকান ছিল, যেখানে গিয়ে আসলে সে বিখ্যাতই হয়ে গেল হচ্ছে তার ফোন সার্ভিসের কারণে। বিদেশে, দেশে বিদেশে যে কোনো জায়গায় ফোন করা যায়। হ্যাঁ, ঢাকার বাইরে সেটারও কিন্তু একটা ছিল যে ঢাকার বাইরে ফোন কল করার ক্ষেত্রে ডিজিটাইজেশন যখন হলো, যে অ্যানালগ থেকে যখন ডিজিটালে প্রবেশ করলো, তখন দেখা গেল আসলো, কি যেন বলে, ওই যে কিপ্যাডের কিপ্যাড সিস্টেম। কিপ্যাড সিস্টেমের ফোনগুলো চলে আমার আসলো। একটা ধারণা ছিল কি জানেন, অ্যানালগ মানে হচ্ছে, আমি অ্যানালগ ডিজিটাল জিনিসটা তো জানতাম না, বুঝতাম না, বোঝার বয়সও হয়নি। তা আমার একটা ধারণা ছিল যখন ওই যে ডিজিটাল ফোন আসলো, হুম হুম আমাদের টিএনটি ডিজিটাল ফোন বলে এটার নাম্বারের ইনিশিয়াল কোড চেঞ্জ হয়ে গেল, সব কিছু চেঞ্জ হয়ে গেল। প্রথমে তো যখন ঢাকা শহরে যারা আমরা দেখেছি যে আপনার ওই ডায়াল আপ ফোন, মানে রিং ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে, তা আমার একটা ধারণা ছিল যে ডিজিটাল মানে হচ্ছে টিপে টিপে করতে হয়, হ্যাঁ, আর অ্যানালগ মানে হচ্ছে ঘুরায় ঘুরায় ক্যালকুলেটর করতে হয়। হতো। ডিজিটাল হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে টিপে টিপে করতে হয়, আর অ্যানালগ মানে হচ্ছে ঘুরায় ঘুরায় করতে হয়, এরকম একটা ব্যাপার ছিল। এবং যেটা ওই যে এই পিরিয়ডটাতে এলো হচ্ছে 7 ডিজিটের ফোন নাম্বার। হ্যাঁ, এর আগে ছিল সম্ভবত 6 ডিজিটের। 6 নেলসন, আপনার প্রথম নাম্বার মানে প্রথম ফোন নাম্বার মনে আছে এরকম, মানে কিছু আছে? প্রথম ফোন নাম্বার 721 দিয়ে একটা নাম্বার হ্যাঁ, ছিল। আপনাদের তো ওই এদিকে, ওই জোনটাতে হ্যাঁ, 721, গোরান, 729, খিলগা। এই দুইটা দিয়ে হচ্ছে শুরু হতো। 7219098 এই টাইপের একটা নাম্বার ছিল আমার এক বন্ধুর। হুম। তো এরকম কিছু ইস্যু ছিল। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পিএবিএক্স। আপনি দেখেছেন এটা? হ্যাঁ, পিএবিএক্স, এটা পিএবিএক্স অফিস টফিসগুলোতে দেখা না, যেত। পিএবিএক্স সার্ভিস ছিল একটা। পিএবিএক্স সার্ভিস এটা মনে নাই। পিএবিএক্স সার্ভিসটা ছিল হচ্ছে, এই যে আপনি যেটা বলেন, ফোন তো খুব রেয়ার জিনিস, হুম। সবার ঘরে ফোন নাই। টিনটি থেকে এটা বের করে ডিমান্ড নোট এইগুলা জারি ওরে টারি করে সর্বনাশ। এটা বিরাট এক এলাহি কাণ্ড। তো অনেকেই আবেদন পড়ে আছে, পাচ্ছে না, স্যাংশন হচ্ছে না, এই ধরনের একটা ইস্যু। তখন তারা যেটা করতো সেটা হচ্ছে বিভিন্ন পাড়ায় এরকম 1-2টা সার্ভিস প্রোভাইডার থাকতো, যে হলো তার যে নাম্বারটা সেইটা পিএবিএক্স এর মাধ্যমে শেয়ার করতো। মানে আপনি অফিস রুমে যেটা হচ্ছে যে একটা নাম্বারকে হচ্ছে 102, 103 এইভাবে যেটা শেয়ার করছেন, এইভাবেই সে আসলে ওই একটা নাম্বারকে শেয়ার করতে হচ্ছে, বা 2-3টা নাম্বার তার থাকতো, সেই নাম্বারটা বিভিন্ন হাউস হোল্ডে তারা শেয়ার করতো। এটার জন্য তারা একটা ফি নিত প্রতি মাসে। তো আমাদের যখন হচ্ছে এরকম টিএনটির অ্যাপ্লাই করা হলো, কিন্তু হচ্ছে আসছে না, কবে আসবে কোনো ঠিক নাই। সেটা কিন্তু আরেক গল্প, এটা আমরা আসবো আলোচনাটাতে। হ্যাঁ, টিএনটির ফোন পাওয়া এটা হচ্ছে। এটা এক বিরাট ব্যাপার ছিল, মহার্ঘ হুম। বিষয়। আসছে না, তখন এরকম একটা পিএবিএক্স সার্ভিস নেওয়া হলো। তো পিএবিএক্সে দেখা গেল যে এইটার নাম্বার, আমার এখন নাম্বারটা পুরোপুরি মনে নেই, এরকম 3 থেকে 4টা, তিনটা নাম্বার দিয়ে যে 102 সাপোজ। এখন এরকম তো আরও আছে, 102 আছে, তার মানে 101 আছে, 105 আছে, এই টাইপের বিষয় আছে। কমন প্র্যাকটিস যেটা ছিল সেটা হলো যে এই গুড়াগাড়া বাচ্চা টাচ্চা যারা ছিল, তারা যেটা করতো, আচ্ছা আমাদের তো 102, তাহলে 103-এ কে আছে দেখি। অহেতুক 103-এ একটা ফোন দিল। পিএবিএক্স টু পিএবিএক্সে আবার বিল কাটে না। হ্যাঁ। পিএবিএক্স থেকে বাইরে গেলে, মানে টিএনটির কোনো নাম্বারে গেলে তখন হচ্ছে বিলিংয়ের ব্যাপার ছিল। পিএবিএক্স টু পিএবিএক্স বিল নাই। সো অনায়াসে ফোন দিয়ে কে বলছেন, মানে ইউজুয়ালি আসার কথা হচ্ছে ওপার থেকে কোশ্চেনটা, সে প্রশ্ন করছে কে বলছেন। এটা খুব রেগুলার বিষয় ছিল, এবং খুব মজার মজার কিছু ঘটনাও আছে, যে ক্রস হচ্ছে পিএবিএক্সে, আপনার পিএবিএক্সে ফোন আসছে, ক্রস কানেকশন যেটা। ক্রস দিয়ে দিচ্ছে আরেক জায়গায়, ফোনে কথা বলছে, সে যাকে খুঁজছে সে নাই। তো তার তখন হচ্ছে সেই টিএনটি রেজিস্টার যুগের কথা, সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যে কানেকশন ভুল জায়গায় দেওয়া হয়েছে। ক্ষিপ্ত দুই পক্ষই, ভয়াবহ পরিস্থিতি, মোটামুটি রাগারাগি করে তারপর হচ্ছে রিসিভার রাখছে। এই বিষয়টা বেশ রেগুলার একটা ঘটনা ছিল। আমাদের এদিকে একজন ছিলেন, তিনি ওই একটা
জায়গা থেকেই হচ্ছে পিএবিএক্স, সারা মহল্লার পিএবিএক্সগুলো যেত, সম্ভবত প্রায় 50-60 জন বা আরও বেশি হবে। আমার এক বন্ধুর ছিল একই জায়গা থেকে একটা পিএবিএক্স। আমরা তো দিনে অসংখ্যবার ফোনে, কি খাইছিস, কই যাবি, বেরোবি কিনা, খেলার সময় টাইমিং মেলানো, এই ধরনের বিষয়গুলা একটা সেট করে তারপরে মোবাইলের মতো করে এক ধরনের আচরণ। এখন পরে মোবাইল আসার পরে বুঝলাম যে ওই পিরিয়ডে আমরা এটা করে আসছি। না, আপনার এই কথা শুনে না আমার একটা প্রসঙ্গ বলতে ইচ্ছা করলো। এটা খুবই মানে মানে খুব মজার। মানে আমাদের ওই সময়কার বা আমরা যারা 90s এ বড় হয়েছি বা 80s এ ছোট ছিল বা ফোন, ওই সময়কার ফোন দেখেছি। আমি কিছুদিন আগে আমার অফিসের কলিগদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করছিলাম। তো যাদের সঙ্গে শেয়ার করছিলাম তারা প্রায় সবাই হচ্ছে আপনার জেন জি জেনারেশন। হুম। তাদের সবারই জন্ম 97 সালের পর, এবং তারা মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকেই মোবাইল ফোন মোবাইল জিনিসটা ফোনটাই দেখছে। সম্পর্কে তাদের তারা আছে, তো জানে যে মোবাইল ফোন তো টিএনটি ফোনে যে এই যে ঘটনাগুলো ঘটতো সেটা আমি খুব তাদের চোখে মুখে এক ধরনের অবাক একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, যে বলছে যে ভাইয়া এরকম হতো জিনিসগুলো। হুম। জিনিসটা হচ্ছে কিছু না, ওই যে পারমুটেশন কম্বিনেশন করে আপনার বিভিন্ন নাম্বারে ফোন দেওয়া। হুম। হুম। ধরেন আমার নাম্বার 887981, আমি ফোন দিলাম 887825, তখন তো 6টা ডিজিট, হুম। পরে একটা ডিজিট যোগে 7টা হলো টিএনটি ফোন। এখন তো অন্যরকম, আমি জানিও না এখনকার বাংলাদেশের বিটিসিএল এর নাম্বারগুলো, ল্যান্ড ফোনের নাম্বারগুলো কেমন আসলে বেসিক্যালি। তো এই ধরনের যে পারমুটেশন কম্বিনেশন, এটা খুব অদ্ভুত ব্যাপার ছিল। আমরা ছোটবেলা কম বেশি সবাই, আমরা যারা হুম। হুম। ওই সময় বড় হয়েছে, আমাদের সবারই অভিজ্ঞতা আছে, এটা গোপন করে কোনো লাভ নেই। তো দেখা গেল যে আপনার কোনো একটা নাম্বারে ফোন দিলাম, গম্ভীর গলায় হ্যালো রেখে দিলাম। হুম। আরেকটা নাম্বার, এই কে, রেখে দিলাম, না কথা বলা যাবে না, অ্যাগ্রেসিভ। আবার একটা নাম্বারে ফোন দিলাম, হঠাৎ করে ওই নাম্বার থেকে একটা উর্বশী মানে কল্পনা হচ্ছে উর্বশী। উর্বশী হ্যাঁ। আমি তার চেহারা দেখছি না, কিন্তু হুম। গলার ভয়েসটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে চিপ মারা যায়, গল্প করা যায়। হুম। হয়তো গল্প হতো, কেউ হয়তো, বেশিরভাগই রেখে দিত ফোন, দু একজন হয়তো প্রশ্রয় দিতেন, কথা বলতেন। আমার এরকম বন্ধু বান্ধবের মধ্যে এরকম একটা ঘটনা আছে, আমি নাম বলে বা ঘটনা বিব্রত বলে করা তাদেরকে যাবে না। বিব্রত করতে চাই না। হুম। এরকম একটা ঘটনা আছে যে এইরকম পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে র্যান্ডমলি ফোন করা হয়েছিল, এবং দুইজনই কানেক্টেড হয়েছে, কোনোভাবে কথা হয়েছে, অল্প কথা, দুটো কথা, চারটা কথা, 5টা কথা, 10টা কথা থেকে প্রেম, এবং শেষ পর্যন্ত শেষ পরিণয়। পর্যন্ত পরিণয়, এবং সুখে শান্তিতে অতঃপর তাহারা বসবাস করিতে লাগিলেন। হুম। এই ঘটনা আছে আমার নিজের না, না, জীবনের এটা এটা অভিজ্ঞতা এটা আছে। এটা এবং এটা কিন্তু একটা মজার ঘটনা ছিল। হ্যাঁ, এটা খালি মজাতে সীমাবদ্ধ থাকতো না, আমি মজার দিকটা বলছিলাম। এটা কিন্তু উৎপাতও হয়ে গিয়েছিল একটা হ্যাঁ, পর্যায়ে, হ্যাঁ, এটা একটা কিন্তু পর্যায়ে ভয়ঙ্কর পর্যায়ে ব্যাপক উৎপাত, উৎপাতের বিষয় ছিল। এবং সেই কারণেই বোধহয় একটা সময় এসে টিএনটি একটা নতুন টেকনোলজি নিয়ে আসলো, বিটিসিএল, যেটা এখন যে নাম্বার ট্রেস করা যে যাবে। নাম্বার ট্রেস করা যাবে, এবং ওই যে আপনার ওই নাম্বার উঠবে আর কি, আপনি ফোন হুম, করলে হুম, বিশেষ সেট। এটার পর থেকে এই জিনিসটা আসলে কমে গেল। একদমই আর ততদিনে মোবাইল ফোন চলে এসেছে, ইন্টারনেট চলে এসেছে। কিন্তু ওই জিনিসটা আমার কিন্তু মজা লাগে। দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়েই নিচ্ছি যে আমরা আসলে এটার দুটি অ্যাসপেক্টস ছিল, একটা নেগেটিভ অ্যাসপেক্টসও ছিল, একটা পজিটিভ অ্যাসপেক্টস। আমি পজিটিভটাই বলি, এই যে একজনের পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে পরিণয়, অতঃপর তার সুখে শান্তিতে বসবাস করছেন এখন। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। রেগুলার। এবং আমাদের এই 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 ঘটনায় যেটা মনে পড়লো, আমাদের এক বন্ধু, তার বাবা ছিল টিএনটির কর্মকর্তা, হ্যাঁ। উঁচু পদের একজন কর্মকর্তা। তো তার যে স্যাটায়ারটা ছিল হচ্ছে সে প্রেম করে। হুম। এইভাবেই মানে আপনার বন্ধু? আমার বন্ধু, সে এইভাবেই হচ্ছে তার প্রেমের শুরুটা এভাবে ঘটলো। পারমুটেশন কম্বিনেশন করে প্রেমের শুরুটা হওয়ার পর এখন সে তখনও হচ্ছে দেখেনি, পরস্পরকে তারা দেখেনি। হ্যাঁ, এটা খুবই একটা মানে কিভাবে দেখা হবে, আচ্ছা দেখা হওয়ার পরে তারা সেটেলড না, তারা প্রেমটা অগ্রসর হবে এই রাস্তায়, ফাইন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ওর একটা খুব মজার ঘটনা আছে, সেটা হলো ফোন করবে কখন,
মা বাবা দুইজন তো হচ্ছে কড়া নজর রাখে হুম। ফোনটা কখন করবে। সে ফোন করার জন্য রাত জাগে। বাবার রুমে হচ্ছে ফোন, বাবা মায়ের রুমে। আর এটার একটা হচ্ছে এক্সটেনশন তার ড্রয়িং রুমে আছে। হুম। তো সেইখানে বসে ফোনে কথা বলে। একদিন ধরা খেলো, বেদম প্রহার। হ্যাঁ, আচ্ছা গেল, কিন্তু এই তো প্রেম তো আর বাধা মানে না, বাধা মানে প্রেম না। তো আর বাধা মানে না। সে ধরা খেলো কেমনে? একটা খুবই, এটা নিয়ে আমরা পরে এখনো মাঝে মধ্যে দেখা হলে এটা নিয়ে খেপাই আমরা। তারা ওই দুজন বিয়ে করেছে, সন্তান আছে, তারা বেশ আনন্দে আছে। কিন্তু ওই যে অভিভাবকের দায়িত্ব, বাংলা সিনেমা অনুযায়ী অভিভাবকের দায়িত্ব হচ্ছে প্রেমে বাধা দিতে হবে। হ্যাঁ, আর সন্তানদের দায়িত্ব হচ্ছে সেই বাধা ডিঙিয়ে সে হচ্ছে প্রেম করবে, এরকম একটা বিষয়। তো ও একবার ধরা খেলো হচ্ছে খাটের নিচে, হ্যাঁ, মূল ফোনে, যে ড্রয়িং রুমে বসে কথা বললে সে যেহেতু জানে না হুম। যে বাবা মা শুনছে কিনা, সেহেতু সে চিন্তা করলো যে তাইলে মূলটাতে গিয়ে আমি কথা বলি। বাবা মা ঘুমাইছে, সে গিয়ে মোটামুটি এই গেরিলা পন্থায় ক্রলিং করে ক্রলিং করে গিয়ে খাটের তলায় ঢুকে খাটের তলায় ঢুকে ওইখানে ফিস 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 করে কথা বলতেছে। কিছুক্ষণ পরে বাতি জ্বলে উঠলো। টাস। হ্যাঁ, বাতি জ্বললো। তখন সে বুঝছে যে তার ফিস ফিসটা আসলে যথেষ্ট ফিস ফিস ছিল না, এবং এইটা নিয়ে ভয়াবহ এক পরিস্থিতি হলো। কয়েকদিন ধরে ও খেলতে আসে না। ঘটনা কি এটা তো বোঝা যাচ্ছে না। পরে আমরা গিয়ে যখন এটা জানলাম, যে এটা আবার ফাঁস করে দিচ্ছে ওর বাসায় এক কাজিন থাকতো, সে হচ্ছে ফাঁস করে দিচ্ছে আমাদের কাছে। তখন সে তো আর আমাদেরকে এটা বলবে না। হুম। যখন জানলাম, তারপর থেকে ওর দেখলেই আমরা এই গল্পটা বলি একবার করে, যে এই তো ছিল। হ্যাঁ, এবং ওই সময়টাতে আপনার খেয়াল আছে কিনা, যারা এই ধরনের বিভিন্ন ওই অভিভাবকদের ভাষায় চক্করে ছিল, তারা এক অদ্ভুত নিচু কণ্ঠে কথা বলার দক্ষতা অর্জন দক্ষতা, করত। অসাধারণ দক্ষতা। অসাধারণ দক্ষতা। আমার এক বন্ধু আমার বাসায় এসে ফোন করতো, ওইটা তখন টিএনটি, পিএবিএক্স লাইন না, টিএনটি লাইন। বাসায় এসে বসে কথা বলতো, আমি তার পাশে বসে আছি, একটা শব্দ আমি শুনছি না। তো পরে আমি বললাম যে এই, মানে তুই যে কথা বললি ওই পাশে শুনলো কেমনে? মানে আমি যখন পাশে বসে শুনি না, তখন ওই পাশে কেমনে শুনে? কিন্তু এটা তাদের আলাদা একটা দক্ষতা। দক্ষতা, এটা এটা অসাধারণ দক্ষতা ছিল তাদের। মানে আর আমরা আমরা যখন ছোট বা আমরা স্কুল কলেজে পড়ি বা আমাদের কৈশোর, তখন ফোনটা, এটা বাবা মারা বিশ্বাস করতেন এবং মানে অন্ধভাবে বিশ্বাস করতেন। টেলিফোন হচ্ছে একটা সার্বজনীন জিনিস, এটা কোনো ব্যক্তিগত জিনিস না। এখানে এই কথা সবার সামনে বলতে হবে। হাউ কাউ চলতেছে চারিদিকে বাসায়, এর মধ্যেই কথা বলতে আপনি হবে। আপনার ফোন এসেছে আপনাকে, হ্যাঁ অমুক আঙ্কেল অমুক আছে, হ্যাঁ আছে, ধরো ধরুন আমার ফ্রেন্ড ফোন করেছে। তো এবং ওই সময় আমি একটা জিনিস খেয়াল করতাম, নেলসন আপনার মনে আছে কিনা জানি না, ওই সময় ফোন কেন্দ্রিক মুভমেন্ট বেড়ে যেত সবার। হুম হুম হুম। অযথা অযথা তারা একটু নজরদারি। একটু নজরদারি, একটু শুনে যাচ্ছে। নজরদারি কেবল কিন্তু রাষ্ট্র চালায় না, পরিবারও চালায়। পরিবারও চালাতো এবং পরিবার থেকেই তো আমার কাছে মনে হয় নজরদারিটার উৎপত্তিটা আর কি। তো মানে খুব অস্বস্তি লাগতো, হ্যাঁ ফোন, এই বাবা হেঁটে গেল, মা হেঁটে যাচ্ছে, অমুক হাঁটতেছে, এদিকে যেন একটা কাজ পড়ছে। মানে এখানেই সব কিছু চলতো। এই ফোনের পাশে হঠাৎ ময়লা আবিষ্কৃত হলো, মা এসে ময়লা পরিষ্কার করতেছে, আব্বা একটা কিছু কাগজ খুঁজতেছে। টেলিফোনে ডায়েরি থাকতো মনে আছে, এখানে প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছু থাকতো, ওইগুলো এটা খুঁজতেছে। আবার এখানে আমার পাশে বা আমাদের পাশে এই উনি আবার হাঁক দিতেন যে আমার অমুকটা দেখছো, আম্মাকে বলতেন। হুম হুম হুম। তো এরকম একটা ব্যাপার ইয়ে করা হতো। আর অনেক সময় বলতাম যে একটু আস্তে কথা বলে, ফোনে কথা বলতেছে, তো ওনারা আবার চেতে দিত যে বল, কথা বল, কোথায় আমি কি ডিস্টার্ব করতেছি, কথা বল, মানে এরকম একটা ব্যাপার ছিল আর কি। 90s-এর দিকে আপনার আপনার মনে আছে অবশ্যই, সেটা হচ্ছে যে কর্ডলেস ফোন আসলো। হ্যাঁ, এটা প্রথম হচ্ছে যে এটা বিশেষত মানে নাটকে যখন হচ্ছে কর্ডলেস ফোন হ্যাঁ। দেখাচ্ছে। তখন কর্ডলেস হচ্ছে একটা খুবই শখের বিষয় যে কোনো ফ্যামিলি, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর জন্য। এবং এই কর্ডলেস ফোনটা কিন্তু আমরা বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট থেকে কেনা হতো না বেশিরভাগ সময়। বেশিরভাগ ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজন বিদেশ থেকে আসতেছে, আমেরিকা কানাডা থেকে আসছে বা সিঙ্গাপুর টিঙ্গাপুর থেকে আসছেন, উনি সঙ্গে করে একটা বিশাল মহার্ঘ বস্তু
এই কর্ডলেস ফোন। তোমাদের জন্য কর্ডলেস ফোন নিয়ে বলে সুটকেস থেকে বের করতে, এবং আমরাও খুব খুশি, যাক এখন অন্তত একটু নজরদারি থেকে বাঁচা যাবে। যেদিকে ভিড় সেটা এড়ায় অন্য জায়গায় গিয়ে হ্যাঁ কথা হ্যাঁ, বলা একটু যাবে। ভিড় এবং ও তখন ছিল আরো ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। আমার কাছে আমি একটু আমার ব্যক্তিগত স্মৃতির কথা বলে, আমার বাসায় এরকম, আমি যখন 9-10-এ পড়ি আর কি, তখন এরকম কর্ডলেস ফোন, আমার এক আত্মীয় কর্ডলেস ফোন নিয়ে আসে, খুব সুন্দর একটা তখন সানিও ব্র্যান্ড ছিল, হুম। সানিও ব্র্যান্ডের একটা অ্যাশ কালারের, খুব সুন্দর। তো তখন তো আমার সুযোগ সুবিধা বেড়ে গেল, যে বন্ধু হুম। বান্ধবের সাথে কথা বলা, অমুক তমুক। তো আমি দেখতাম যে কর্ডলেস ফোন, আমি তখন আবার ওই যে তখন হচ্ছে পিছু নেওয়ার একটা ব্যাপার হলো আর কি, হুম। যে আমি যেদিকে যাচ্ছি সেখানেই কেন জানি ভিড়, বাতাসটা সেদিকে। বাতাসটা সেদিকে, আম্মা ওইদিকেই যাচ্ছে, বারান্দায় গেলাম। এবং হাঁটা চলা। বারান্দায় এখন হচ্ছে কাপড় শুকাতে যেতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে যে বুয়াদেরও একটা, মানে বাসার এইটা পরিচারিকা যারা ছিলেন, তারাও কিন্তু দেখতাম যে খুব আগ্রহ নিয়ে, মানে ভাইয়া বা আপু কার সাথে কথা বলতেছে, এটা একটা নজর রাখার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। তা আমি আমার যেই ব্যক্তিগত স্মৃতি, একটু রূঢ় স্মৃতি, সেটা হচ্ছে যে কিছুদিন পর হঠাৎ করে আমি একদিন এরকম, মানে আমার এসএসসি পরীক্ষার কিছুদিন আগে, বা টেস্ট পরীক্ষা বা এরকম, তো হঠাৎ করে লক্ষ্য করলাম যে কেন যেন কর্ডলেস ফোনটা ব্যাটারি আর কি ইয়ে হয়ে গেল আর কি, মানে ব্যাটারি ডাউন, এটার হওয়ার কথা না। হুম। আমিও খুব একটু, কি ব্যাপার এত তাড়াতাড়ি দ্রুত কর্ডলেস ফোনের ব্যাটারি ডাউন হয়ে ব্যাটারি নষ্ট হয়ে গেল, কি ব্যাপার? তো ব্যাটারি হতেই পারে টেকনিক্যাল বিষয়, যে ব্যাটারির যে রিপ্লেসমেন্ট সেটার আসতেছে, তখন এই ব্যাটারি রিপ্লেসমেন্টের ক্ষমতা আমার নাই, হুম। আমার নিজের টাকা পয়সা নাই যে আমি এটা ব্যাটারি রিপ্লেসমেন্ট করে দেব। বারবার বলতেছি আর কি, যে ব্যাটারি কর্ডলেস ফোন, মানে কেন টিএনটি ফোন আছে না, ওইটা দিয়ে কথা বলো, মানে কেন জানি একটা বিতৃষ্ণা তাদের, যে হুম। এবং এটা আলটিমেটলি হাওয়া হয়ে গেল আমার বাসা থেকে, মানে কর্ডলেসটা। কর্ডলেসটা হাওয়া হয়ে গেল, মানে তারা খুব সম্ভবত তারা বুঝতে পারলেন যে কর্ডলেস মানেই হচ্ছে ছেলে নষ্ট হয়ে যাবে। এবং আমি নিশ্চিত আমার যে অভিজ্ঞতা হয়েছে, এবং অভিজ্ঞতা যাদের ওই সময় কর্ডলেস ফোন যাদের বাসায় ছিল, হ্যাঁ, হ্যাঁ। তাদের সবার ক্ষেত্রেই সবার একই ক্ষেত্রে এটা একই আছে। অভিজ্ঞতা। একই এটা একটা ধারণা। অদ্ভুত লাগে আমার কাছে। অথচ তারা হয়তো, মানে আমাদের মুরব্বীরা তখন হয়তো জানতেন না যে আর কিছুদিনের মধ্যেই এমন একটা টেকনোলজি আসতেছে, যেটা আর কোনোভাবে যেটাকে তোমরা বা আপনারা কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। মানে তারা কার সাথে কথা বলতেছে, কোন নাম্বারে কথা বলতেছে, কি কথা বলতেছে, সেটা আপনারা ঠেকাইতে পারবেন না। তবে আমার এখন মনে হয় যে বাবা মাদের যে, বা মুরব্বীদের যে নজরদারিটা ছিল আর কি, এটা ছিল বলেই হয়তো, মানে না, এটা এটা এক ধরনের ওই এটা এখন এখন খুব ব্লেসিংস মনে হয় আসলে, হুম, সত্যি কথা বলতে মানে কি, সেটা অনেকগুলো মজার অভিজ্ঞতা, যে কারণে আমরা এই আলাপটা এই করতে পারছি। আলাপগুলা করতে পারছি আর কি। অনেক ধরনের মজার অভিজ্ঞতা, যে একটা যেমন ঘরের মধ্যেই একটা লুকোচুরি ব্যাপার। লুকোচুরি ভাব। হ্যাঁ, বন্ধুর সাথেই কথা বলছি, কিন্তু বিরক্ত তৈরি হচ্ছে যে ভাবছে যে প্রেমিকার সাথে কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ? এবং সবাইকে প্রেমিকা ভাবার একটা প্রবণতা ছিল। হ্যাঁ। আমি বেসিক্যালি ঢাকা মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করেছি, কো এডুকেশন। হুম। তো কো এডুকেশন হওয়াতে স্বাভাবিকভাবেই আমরা বাসায় ফ্রেন্ডরা ফোন করতো, ছেলেরা ফোন করতো, এটা যে খুব ফ্রিকোয়েন্ট সেটা না, মেয়েরাও ফোন করতো, ক্লাসমেটরা ফোন করতো। তো দেখতাম যে আমিও ফোন করতাম তাদের বাসায় কোনো একটা পড়া বা কোনো কিছুর জন্য। তো ওই সময় একটা জেরার সম্মুখীন হইতে হইতো, যে কেন অমুককে কেন না, লাগবে। ওইটা ছেলে বন্ধুরা ফোন করলেও একই ধরনের জেরাই ছিল, যে কেন আরেকটা জিনিস কেন দেখতাম চাই। যে যে সন্ধ্যার দিকে ফোন করলে, আমি তো পড়ার জন্য সন্ধ্যার দিকেই ফোন করতাম, ধরেন আরেকজন হুম, এসে, অমুক হুম। পড়াটা কি রে, অমুক নোটটা কি তোর কাছে আছে। তো ওই সময় একটা যে একদিন আমি একটু ছোট্ট, মানে একটু সময় নেই আপনার কাছ থেকে, একদিন এরকম আমার এক ফ্রেন্ডের বাসায় ফোন করেছে কোনো একটা প্রয়োজনে, যে আমার এটা দরকার, বা বা অন্য কোনো, আমার ঠিক মনে নেই, এরকম সন্ধ্যা 7, 7:30, 8টা এরকম একটা সময়। তো মুরব্বি, মানে ওর বাবা ফোন ধরেছে। ফোন ধরার পর ওনার প্রথম যে আমাকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কয়টা বাজে। তাই বললাম আঙ্কেল, আমার সামনেই ঘড়ি ছিল, আমি বললাম আঙ্কেল 7:30 বাজে। তো 7:30টার সময় তোমার কোথায় থাকার কথা? হুম। আমি তার প্রশ্নটা বুঝতে পারতেছিলাম না। 7:30টার সময় আসলে আবার কোথায় থাকার কথা? আমি বাসায় আছি। আমি বলছি আঙ্কেল বাসায়? বলে না, 7:30টার সময় তোমার ফোনের কাছে থাকার কথা না, তোমার পড়ার টেবিলে থাকার কথা। তোমার কি দরকার এই সময়? এই সময় কি কোনো ভদ্রলোকের ছেলে আরেক ভদ্রলোকের ছেলেকে চায় ফোনে? আমি হতভম্ব, এটা কি ধরনের হ্যাঁ। কথা হলো?
ওই যে আচ্ছা ফোনের ক্ষেত্রে ওই যে লোকাল বাসে লেখা থাকে না, ভদ্রতা বজায় রাখুন। হ্যাঁ, টেলিফোনের ক্ষেত্রে এই বিষয়টা ব্যাপকভাবে ছিল। বিকেলে ফোন করলে একই কোশ্চেন যে এই সময় কেন ফোন? এই সময় কেন? সন্ধ্যার কখন ফোন পরে দিব? তো অসম্ভব ব্যাপার। আর মানে রাত ৩ 10টা ওরে ভয়ংকর। হ্যাঁ, ওইটা ভয়াবহ। নিশ্চয়ই ভয়াবহ। মৃত্যু সংবাদ আসছে। মৃত্যু সংবাদ আসছে। হ্যাঁ, রাত ১০টায় নাইলে কেন ফোন দিবে? কেন ফোন আসবে? কোনো ভদ্রলোক তো ফোন দেবে না। হ্যাঁ? যদি ভদ্রলোক বুকে ব্যথাও ওঠে, তাও ফোন দেবে না। মৃত্যু সংবাদ ছাড়া সে ফোন দেবে না। ওইটা অনেকটা হচ্ছে এটা কিন্তু এখনো আছে। দেখবেন যে আমাদের অনেক বন্ধু-বান্ধবও আমরা মজার ছলেও ফোনে মানে মোবাইলে কেউ আরেকজনের রাতের বেলা ফোন দিলে বলে, "কোনো ভদ্রলোককে রাত ১টার সময় ফোন দেয় কেউ হ্যাঁ, কাউরে?" হ্যাঁ। এটা কিন্তু আমরা বলি। বলি এখনো। এটা অনেকটা ছিল হচ্ছে গভীর রাতে। গভীর রাত বলতে রাত ১০টা। রাত ১০টা। ১০টা ১১টা এই সময় ফোন রাত দেওয়া ১০টার ইংরেজি সংবাদ। মানে ইংরেজি শেষ। সংবাদের পর। তো এই পিরিয়ডে ফোন দেওয়া মানে হচ্ছে অনেকটা হাসপাতালে আঙুল নিয়ে যাওয়ার মতো। হ্যাঁ? আপনার মনে পড়বে যেটা যে আঙুর কেউ কিনছে কেজি খানেক। হ্যাঁ? ফলের দোকানদারও জিজ্ঞেস করতেছে, রোগীর অবস্থা কি খুব খারাপ? এর এত আঙ্গুর দামি এত ফল আঙুর কেন কেন? কিনতেছে? মানে রোগী ছাড়া আঙুর কেনা যাবে আঙ্গুর না। কেনা যাবে না। এই ধরনের একটা বিষয় ছিল। টেলিফোনের ক্ষেত্রে অনেকটা বিষয়টা এরকমই ছিল। এবং আমার মনে আছে যে এই যে আপনি একদম শুরুতে আমরা যেটা বললাম যে সবার ঘরে যে ফোন নাই। সবার ঘরে টেলিফোন না থাকার কারণে যেটা হতো যে পাড়ার দেখা গেল যে একটা বিল্ডিং বা হচ্ছে পাশের বিল্ডিং এ টেলিফোন আছে। তার নাম্বারটা অন্যদের কাছে অন্যরা ব্যবহার করছে। আত্মীয়দের দিয়ে রাখছে বা কলিগদের জরুরি যোগাযোগের জন্য। এটার একটা মজার বিষয় ছিল সেটা হলো যে ফোন আসছে চিৎকার। একটা তো এই ধরনের চিৎকার। আরেকটা হচ্ছে ১ ঘন্টা পরে ফোন করবে আপনাকে থাকতে বলছে। মেসেজ পাঠানো হতো, মেসেজ আসতো। তারপর গিয়ে বসে থাকতে হতো। টেলিফোন সেটের পাশে চুপচাপ বসে থাকে এবং সেই অপেক্ষা যে কি ভয়ঙ্কর জিনিস। যে দেখা যাচ্ছে যে ভদ্রলোক বলছেন বা যিনি ডেকে পাঠাইছেন উনিও সামনে বসে আছে। এবং এটা তার জন্য হয়তো উনি হয়তো এই কাজটা সেরেই হয়তো বের হবেন। কিন্তু এই সামাজিক দায়িত্বটি পালন করা সমাধান না করা পর্যন্ত উনি বেরোতে পারছেন না। ফলে যাবতীয় ক্ষোভ হচ্ছে ফোনের ওপারে যিনি আছেন তার উপরে যাবতীয় ক্ষোভ যে ১ ঘন্টার ভিতরে ফোন করার কথা এখনো কেন ফোন করছে না, এই ধরনের একটা বিষয়। এইটা একটা ছিল। আর আরেকটা ছিল হচ্ছে রং নাম্বার, যেটা রং নাম্বারের যেই আপনি প্রেমের কথা বললেন, ওটা পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন রং নাম্বারেও কিন্তু প্রেম হয়। রং নাম্বারেও প্রেম হতো এবং এটা নিয়ে তো হচ্ছে আমরা এই আলাপের আগেই নিজেরা যখন আলাপ করছিলাম তখন আদনান বাবুর কথা আসলো। একটা হ্যালো 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 রং নাম্বার লাইনটাকে টেলিফোনে রং গানের নামটা নাম্বার ছিল টেলিফোন। রং নাম্বার খুব টেলিফোনে। জনপ্রিয় গানের সময়। রং নাম্বার টেলিফোনে অজানা কে যেন বলল হ্যালো। হ্যাঁ, হ্যালো 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 লাইনটা কেটে গেল। এইবার বেচারা খুঁজছে। আদনান বাবু এখনো জীবিত উনি। হ্যাঁ, উনি দীর্ঘদিন ওনার গান আমরা শুনি না কিন্তু এই গানটা কিন্তু উনি কিন্তু আমাদের মানে কৈশোরের সেই স্মৃতি পিরিয়ডে একটা অংশ। ব্যাপকভাবে এবং একই সাথে খুব কাছাকাছি সময়ে ২টা অ্যালবাম বের হয়েছিল। আদনান বাবুর একটা অ্যালবাম বের হয়েছিল, আরেকটা ছিল হচ্ছে ডলি সায়ন্তনের একটা অ্যালবাম। খুব কাছে আমার মনে হয় কোনো একটা ঈদে যতদূর মনে পড়ে দুটো অ্যালবাম একই সময়ে বের হয় এবং 94, 93, এই 94 এরকম পিরিয়ডে এবং খুবই সুপার ডুপার হিট বিশেষ করে আদনান বাবুর যে রং নাম্বার রং নাম্বার এবং এটা অ্যালবামে আসার আগে আমরা টেলিভিশনে শুনেছি। টেলিভিশনে কোনো একটা প্রোগ্রামে উনি গানটা গেয়েছিলেন, তারপর থেকেই হিট। এটা হিট। এবং এরপরে গিয়ে সম্ভবত গানের মধ্যে গানে একটা তো আছেই ওই যে অঞ্জন দত্তের সেই বিখ্যাত গান 244113 বেলাবোস। এটা তো ওই সময়ের এই সিচুয়েশন না জানলে বেলাবোসকে কেন ফোনে পাওয়া যাচ্ছে না এটা ঠিক বোঝা যাবে না। হ্যাঁ, এবং সেই বেলা বোসকে যিনি খুঁজছেন তার যে টেনশনটা তার টেনশন এটাও বোঝা যাবে না। ফোনের বুথ থেকে উনি ফোন করছেন এবং উনি খুঁজছেন যে আমার চাকরিটা হয়ে গেছে, এইবার আমরা ই হবে সেই প্রেমের আখ্যানই আসছে এখানে। বুকটা হাহাকার করে ওঠে মানে এবং আমার মনে পড়ে যে সম্ভবত আশরাফ বাবু চারু আশরাফ বাবু হ্যাঁ চারু আশরাফ বাবু একটা র্যাপ অ্যালবাম বাংলাদেশ ত্রিরত্নের খ্যাপা এক্স্যাক্টলি এবং সেখানে খ্যাপার আকারটা পয়ের আকারটা দেওয়া হয়েছিল একটা পায়ের ছাপ দিয়ে। অ্যালবামের প্রচ্ছদটা এটা ছিল এবং সেইখানেও টেলিফোন কেন্দ্রিক একটা গান আছে। গানটা আপনার মনে আছে কিনা
এবং সেখানে ছিল সম্ভবত একটা খুবই এরকম টেলিফোন কেন্দ্রিক একটা গান ছিল, এটা মনে আছে, আমার কথাটা মনে নাই, তবে ওই ত্রিরত্নের খ্যাপা অ্যালবামটাতে ইয়েও ছিল, চারু আশরাফ, এবং এটা বেসিক্যালি ছিল আপনার পার্থ বড়ুয়া। পার্থ বড়ুয়া ছিল। এবং ওইখানে মানে বাংলা ওই সময়কার দেশের পরিস্থিতি, মানে একটা গান আছে চলছে, চলছে, হ্যাঁ, মনে আছে হ্যাঁ। চলছেতে, কিন্তু আপনি যদি ওই গানটা হেলালার শোনেন, শামীমের ইঁদুর হেলাল বিড়াল খেলা, হেলাল মানে ওই নাটকের আর কি। রূপনগর রাজু- টিভির মূল মানে আকর্ষণ। গানটা এখন যদি কেউ শোনেন, জাস্ট চলছে গানটা, ত্রিরত্নের খ্যাপার ওই চলছে গানটা শুনেন, ওই 94-এ পরিস্থিতি, বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক সামাজিক পরিস্থিতি, এটা পুরো পরিষ্কার হয়ে যাবে তার সামনে। এত চমৎকার একটা গান ছিল। আচ্ছা, ওই আমরা আদনান বাবুর ওই অ্যালবাম বা রং নাম্বারের কথা বলতেছিলাম আমরা। হুম। রং নাম্বারে আসলে ওই গানটা আসলে আপনি বলার পর না আমার মানে অস্থির লাগতেছে, আমি গানটা মনে করতে পারতেছি না। হ্যাঁ। ওই যে চারু আশরাফ বাবুর অ্যালবামে এটা আমারও ঠিক পরিষ্কার মনে নেই। এটা এখন খুঁজে বের করতে হবে যে টেলিফোন টেলিফোন নিয়ে মাকসুদের একটা গান আছে। টেলিফোন নিয়ে আসলে ওই টেলিফোনে সময়কার যখন ফিস ফিস কথা হলো দুজনায়, এই গানটা আছে। এটা হচ্ছে তখন মাকসুদ ছিলেন হচ্ছে ফিডব্যাকে, অন্য লোকে যদি আড়ি পেতে শুনে ফেলে বলো কি উপায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং এটাও ব্যাপক ক্রস কানেকশনটা আসতেছে, ক্রস কানেকশনের ওই যে আপনি পিএবিএক্স এর কথা হ্যাঁ, যে দুজন আলাপ করছে একটু, কিন্তু অন্য লোক আড়ি পেতে শুনে ফেলছে। মাকসুদের এই গানটা এবং চারু আশরাফ বাবুর এটার গানটা ছিল হচ্ছে চলছে আচ্ছা, আমরা এটা আমরা আলোচনার পরে আমরা এটা অবশ্যই এটা 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 আমরা খুঁজে দেখব, সর্ট আউট করব, খুঁজে দেখব। এটা না হলে আমার রাতে ঘুম হবে না। এটা অন্যরাও খুঁজে দেখতে পারে, যারা দেখছে যারা তারাও খুঁজে দেখতে পারে যে আসলে কোন গানটা ছিল। এবং এইটা খুবই সিগনিফিকেন্ট একটা বিষয় যে এই ত্রিরত্নের খ্যাপা, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম র্যাপ অ্যালবাম। হ্যাঁ, প্রত্যেকটি গান ওই সময়ের, এটা খেয়াল রাখতে হবে, 94-এ র্যাপ নিয়ে বাংলাদেশের মিউজিশিয়ানরা কাজ করেছেন এবং সুপার ডুপার হিট অ্যালবাম উপহার দিয়েছেন। এখনকার র্যাপের সাথে হয়তো পুরোপুরি মিলবে না, কিন্তু র্যাপ নিয়ে ওই পিরিয়ডে কাজ করা এবং তারপরে র্যাপের যেই ঢেউটা বাংলাদেশে এলো, সেটা কিন্তু এলো হচ্ছে 2020-এর পরে এসে গিয়ে। মানে এর মাঝে কিন্তু লম্বা একটা বিরতি, এরপরে আরো কয়েকটা র্যাপ অ্যালবাম হয়েছে। 90s-এ একটু র্যাপ আপনার মানে র্যাপ নিয়ে একটু হইচই ছিল আর কি, পপ থেকে রক থেকে হচ্ছে র্যাপের দিকে যে যাত্রাটা, তারপর আবার মেটালে চলে গেল। একই প্রায় কাছাকাছি পিরিয়ডেই হচ্ছে মেটাল ঢুকে পড়ছে, বাচ্চুরা করছেন বা ওয়ারফেজ আসছে, এরা আসছে। ত্রিরত্নের খ্যাপার গানগুলো একদম নেশার মতো ছিল, আমার এখনো মনে আছে, আমি একটা অ্যালবাম কিনেছিলাম ওই সময়। হ্যাঁ, এটা একদম লাইন ধরে কেনা মানে, এবং এটা নেশার মতো ছিল গানটা, বিশেষ করে চলছে গানটা আমার খুব প্রিয়। টেলিফোন কি এটা সেজন্যই হয়তো আমার মনে নাই, বাট ওই চলছে গানটা আমার খুব ফেভারিট ছিল। আরেকটা গান ছিল হচ্ছে ইঁদুর মারার বিষ খেয়ে মরবো যে তোমার কারণে, তখন পস্তাবে তুমি। এটা ছিল হচ্ছে ওই দোহারের মতো জায়গাটা, আর বাকিটা পুরা র্যাপে ছিল। এবং নেলসন, আমি যেহেতু দর্শকদের কাছে একটু মানে অনুমতি চেয়ে এই আলোচনা, যেহেতু আমরা টেলিফোন নিয়ে আলাপ করছিলাম, ত্রিরত্নের খ্যাপার প্রসঙ্গটা যখন আসছেই আর কি, একটা জিনিস অবাক লাগে, আজ থেকে 31 বছর আগে বাংলাদেশে মিউজিশিয়ানরা ত্রিরত্নের খ্যাপার মধ্য দিয়ে ওই অ্যালবামটার মধ্য দিয়ে চলছে গান, যেটার কথা আমি বলতেছি, চলছে গানে আপনার কিন্তু নাম ধরে ধরে সমালোচনা করা ছিল। অমুক উপস্থাপকের উপস্থাপনা ভালো না, অমুক প্লেয়ারের খেলা ভালো না, অমুক এটা করছে, অমুক পলিটিশিয়ান এটা করছে। এটা আমার কাছে এখন অবাক লাগে নেলসন। এবং মানে আমরা কি মানে মুক্ত বুদ্ধি বা মুক্ত চিন্তা থেকে আস্তে আস্তে আমরা নিজেদেরকে ক্লোজ করে ফেলছি? 10 টাকায় 40 লাখ টাকা পেয়ে ভাগ্য পরিবর্তন। হ্যাঁ, এবং সেই সময় কিন্তু এই লটারি খুব, যদি লাগা যায় লটারিকা। তো এইটা কিন্তু ব্যাপক একটা জনপ্রিয় জিনিস ছিল, লটারি 10 টাকার। এবং সেটা ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারি ছাড়লো। এর আগে রেড ক্রিসেন্টের একটা লটারি ছিল। আরেকটা ছিল হচ্ছে প্রাইজ বন্ড, মনে আছে? প্রাইজ বন্ডের লটারি হওয়ার পরে এটার ছাপতো দৈনিক পত্রিকাগুলোতে প্রাইজ বন্ডের। আপনি তো লটারির কথা বলতে, প্রাইজ বন্ড কিন্তু মানে আমাদের মতো কিছু দুষ্টু ছেলেপেলের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন? যে এইদিক ওদিক ডাইনে বায়ে তাকায় একটা প্রাইজ বন্ড নিয়ে যাওয়া মানে কিন্তু ব্যাংকে ভাঙালে 100 টাকা, 100 টাকা নিদেন পক্ষে 50 টাকা, 100 টাকা
100 টাকাই ছিল আর কি। ১০০ হ্যাঁ, টাকা ছিল। 50 টাকাও ৫০ ছিল। টাকার একটা ছিল। এবং আমি যে সময়কার কথা বলছি, এখন অনেকেই বলতে পারেন যে 100 টাকা আর এমন কি এত মানে ৳১০০ হিউজ। 100 টাকা হিউজ, 100 ৳১০০ টাকা ৩-৪ পকেটে দিন থাকা চলে মানে যেত। হচ্ছে আমি রাজা। বড়লোক, হ্যাঁ, আমি বড়লোক। বিরাট, বিরাট ব্যাপার। এই পিরিয়ডটা আসলে এই টেলিফোন যেমন একটা অনুষঙ্গ, ল্যান্ডফোন যেমন একটা অনুষঙ্গ, অ্যালবাম, বিভিন্ন অ্যালবাম যখন বেরোচ্ছে, অ্যালবামগুলোতে টেলিফোনকে এভয়েড করা যাচ্ছে না এভয়েড কিন্তু। কর, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইয়ে। নেলসন, আমার হঠাৎ করে আমি পরে ভুলে যাব, আমার একটা টেলিফোন সংক্রান্ত আরেকটা স্মৃতি মনে পড়ল। এই যে আমাদের ওই সময় যে একটা কালচার ছিল যে সবার বাসায় তো ফোন ছিল না, হুম, প্রতিবেশীদেরকে ডেকে দেওয়া। অমুক ফোনটা আসতো এরকম যে, হ্যালো, আমি অমুকের খালা বলছি, মানে হুম, হুম, তাদেরকে ব্রিফ করেই দেওয়া হতো যে আপনি যে বাসায় ফোন করছেন তার মানে তার এই এরা আছে, আপনি এইভাবে করে বললে তারা বুঝতে পারবে। অমুকের খালা বলছি বা অমুকের মামা বলছি, ওকে কি একটু ডেকে দেওয়া যাবে নাকি? আচ্ছা, এটা একটা আনন্দের বিষয়, কারণ এই বাসার থেকে বের হয়ে হ্যাঁ, ওই হ্যাঁ, ফ্ল্যাটে যাওয়া, এবং যতক্ষণ ওই আন্টি বা চাচি বা চাচা যিনি আসতেছেন কথা বলার জন্য, ওই সময়টা কিন্তু একটা আমাদের ব্রিদিং স্পেস ছিল, রিল্যাক্স টাইম। রিল্যাক্স। ওই সময় ধরেন ওই বাসা আমি তো চিনি ওই বাসা, না হুম, আমার ফ্রেন্ড, বিকালে একসাথে খেলি, যাই দেখি কি পড়াশোনা করতেছিস, ও তুই ওই না ফোন আসছিল তো ডেকে দিতে আসছে, এরকম ব্যাপারটা ছিল। আমার নিজের দেখা আবার কিছু খাইস্টা লোকজনও ছিল, হুম, আমাদের আশেপাশেই ছিল এরকম লোকজন। সেটা হচ্ছে ধরেন তারা খুব দে আর ভেরি মাচ প্রাউড অফ দেয়ার ফোন সেট, হুম, এবং মুখের উপর তারা কিন্তু বলে দিতে পারতো যে দেওয়া এখন যাবে তো না। একটু ব্যস্ত আছি, আপনি ঘন্টাখানেক পরে ফোন দেন। হুম, হুম, মানে কত বড় বেয়াদবি আপনি চিন্তা করতে পারছেন, এখন চিন্তা করলে একটু অবাক লাগে। আমি মানে এরকম দেখছি আত্মীয়, কি আমি তো ওই দিন ফোন দিছিলাম অমুক বাসায়, হুম। বললো যে এখন ডেকে দেওয়া যাবে না, এরকম কিন্তু হয়েছে, হ্যাঁ, আমরা শুনছি। এগুলা আবার আমার একটা ছোট্ট অভিজ্ঞতা, খুব হাস্যকর একটা অভিজ্ঞতা, এখনকার জেনারেশন এটা শুনলে খুব অবাক হয়ে যাবে আর কি। ওনার বাসায় এটা আমার আমার ক্ষেত্রে অভিজ্ঞতাটা হয়েছে, আমার বাসার ফোন নষ্ট ছিল সামহাও। তো আমাদের সামনে বাসা বা আমাদের, আমি সামনে বাসা ঠিক বলবো না, আমাদের প্রতিবেশী একজনের বাসায় ফোন আসছে, আমাকে ডেকে দিতে, ও না, এটা খুব সম্ভবত আমার বাবা ঢাকার বাইরে গেছে, উনি ফোন দিয়েছেন বা এরকম কিছু একটা, বাসায় পৌঁছাইছি এটা বলার জন্য। আমার ফাদার জানতেন যে এরকম আমাদের বাসার ফোন নষ্ট। আচ্ছা, আমি গেলাম, হ্যাঁ আচ্ছা, আমি হঠাৎ করে কথা বলছি এবং ডাইনে তাকাচ্ছি, দেখি যে উনি ঘড়ি দেখছেন এবং উনি একটা রেজিস্টার খাতা, সরি, হুম, এটা রেজিস্টার খাতা, টালি খাতার মতো, হুম, উনি এটা উল্টায় পাল্টায় দেখছেন, কি লিখতেছেন, ঘড়ি দেখতেছেন, কি লিখতেছেন। তো আমি দেখলাম যে ফোন কথা কতক্ষণ, আর তখন তো ফোনে বাইরের অন্য ভাষায় মানে ৩-৪ মিনিট কথা বলা হলো আর কি, আমি ফোনটা রেখে দিলাম। আমার তীব্র কৌতূহল হলো ওই লোক, মানে আঙ্কেল আর কি, হুম। টালি খাতায় আসলে কি কি নোট লিখলেন? করলেন। হুম, তো সামহাও আমি ওখান থেকে ও আমার ওই বাসার যিনি যে পরিচিত তার সাথে কথা বলতেছে, এই বলতেছে বলতেছে, আঙ্কেল কিন্তু তার কাজ শেষ করে চলে গেছে। তা আমি একটু বুদ্ধি করে ওরকম করে যায়, হ্যাঁ, গল্প করতে করতে টালি খাতাটা উল্টায় দেখি কি যে উনি আসলে নোট করছেন যে আমি আসলে কতক্ষণ কথা বললাম। হুম। এটা আজকে এই সময়ে আসলে এটা ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ না, এই বিষয়গুলো ছিল। ছিল। এই বিষয়গুলো ছিল এবং এটা আবার পাড়ায় একটা গল্পও হইতো। অমুকের হ্যাঁ, এই অমুকের বাসায় কি হয়েছিল যে আমরা, হ্যাঁ, আমি হ্যাঁ, নিজে গল্প করছি। হ্যাঁ, এই গল্প কিন্তু হইতো। অমুকের বাসায় কি হয়েছে, আমি ফোন করতে করতে গেছি, আঙ্কেল বসে বসে নোট করতেছে কত মিনিট কথা বলছি। গোপন কর্ম আর গোপন থাকতো না এবং ওই আরকি। জিনিস তো ছিলই যে আশেপাশে ঘোরাফেরা করা। আর আমি ধরেন একজন অ্যাডাল্ট মানুষ আসছেন, তাদের আশেপাশেই তারা ঘোরাফেরা করতেন। আর ধরেন আমাদের বয়সী কেউ যদি ফোন ধরতে যেত তাহলে তার কথাই নেই, কি কাণ্ড, কি 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 কাণ্ড। কথা বলা, কি কথা বলতেছে না বলতেছে। এখন খুব অবাক লাগে, এখন এই যে হোয়াটসঅ্যাপ, এই নানা ধরনের সোশ্যাল মিডিয়া বা অনেক ধরনের কমিউনিকেশন অ্যাপসের যুগে আর কি, মানে না, এটা তো বিশ্বাসই করা যাবে না এটা যে অবিশ্বাস্য। ওই পিরিয়ডের এই যে বিষয়গুলো, যে টেলিফোন সেট কতটা মহার্ঘ ছিল এবং এইটাকে কেন্দ্র করে আসলে কি কি ঘটতো। হুম, যেমন এই যে যেটা বললেন যে এই যে ডেকে দেওয়ার টাইমটা, এটা আসলেই বিরাট ব্রিদিং স্পেস ছিল এবং আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যিনি আসছেন ফোন রিসিভ করতে তিনি যেন আরেকটু গল্প করে যান। গল্প করে যাবে। হ্যাঁ, এবং স্বাভাবিক ফোন মানে এটা তো আমি তো ওই যে টালি খাতায় হিসাব রাখার, ওটা তো একজন খাইস্টা লোকের কথা বললাম, হুম, সরি হুম, ফর মাই ল্যাঙ্গুয়েজ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিনিসটা খুবই কর্ডিয়াল থাকতো,
এবং যাদের বাসায় ফোনটা আসতো তারাও কেন জানি খুব খুশি থাকতেন যে আচ্ছা অমুকের বাসায় ফোন আসছে, আচ্ছা ওই যে আপনি বললেন না, আমার তখন মনে পড়লো এই জিনিসটা, আপনি বললেন না যে বসে থাকা কত 1 ঘন্টা পর ফোন করবে, হুম, হুম, আরেকটা হুম। আমি আপনার বাসায় গেছি, আমি বসে আছি, আপনি আমাকে সঙ্গ দিচ্ছেন। এই সঙ্গটা কিন্তু খালি চুপচাপ বসে থাকা ছিল না, এক না, ধরনের না, আড্ডা না। ছিল। আড্ডার মতো ছিল। চা এবং আসতো, হালকা কিছু নাস্তা আসতো, চা, বিস্কিট এই আসতো এগুলা আসতো। এবং জরুরি কিছু আলাপ, জরুরি কিছু হ্যাঁ? আলাপ, হ্যাঁ। সেগুলা হয়ে যেত ওই সময়টাতে। ফোনের এই পিরিয়ডটাতে যখন মোবাইল ফোন এই অবস্থায় বা মোবাইল ফোন যখন আসেনি সেইভাবে, মোবাইল ফোন যখন এলো আপনার মনে থাকার কথা যাদের মোবাইল ফোন এলো তাদের সেটটা ছিল বড়। এখন ফিলিপস ডিগা মনে আছে আমার, হ্যাঁ, এত বড়, এত বড় সেট, হ্যাঁ? যেটা আসলে মানে মানুষ খুন করা মানুষ যেত। খুন করা যায়। তো সেই সেট হচ্ছে কেন যেন যিনি এটা ক্যারি করতেন তার পকেটে এই সেটটা রাখার জায়গা হতো না। জায়গা হতো না, আমি পরীক্ষা করে সবাই দেখছি কিন্তু জায়গা হওয়াটা জায়গা হওয়া হ্যাঁ, যথেষ্ট জায়গা ছিল পকেটে, এটা হচ্ছে হাতে নিয়ে ঘুরতো। হাতে নিয়ে ঘুরতো অথবা কেউ কেউ হচ্ছে ওই পেজারের মতো, হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় বেল্টের সঙ্গে লাগানো। প্যান্টের সাথে লাগায় রাখতো যাতে হচ্ছে এটা একটা প্রদর্শন বস্তুও বটে। আরে মোবাইল ফোন ক্যারি করছে, হ্যাঁ, এটা বিরাট ব্যাপার। তো মোবাইল ফোনটা আসার আগে একটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার ছিল, সেটা হলো অনাকাঙ্ক্ষিত কিন্তু প্রচণ্ড কাঙ্ক্ষিত অতিথি আসা। যে হঠাৎ করে আপনার সর্বশেষ কবে মনে আছে, আমি খুঁজতে গেলে অনেক পেছনে যেতে হবে হয়তো, যে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট না করে আপনার বাসায় গেস্ট চলে আসছে, কলিং আমার বেল মনে চাপছে, দরজা খুলে আপনি বলছেন, হই হই করে উঠলেন যে আরে তুমি আসছো। মানে এই যে বিস্ময়টা, এই এই বিষয়টা আমি খুব মিস করি এই নেলসন, বিষয়টা চলে গেছে। এই বিষয়টা চলে গেছে। যে দুপুরবেলা সাপোজ, আরে হ্যাঁ, এখন এতদিন পর বা এরকম হ্যাঁ, এই ধরনের একটা এইরকম একটা ব্যাপার খুশি, ছিল। একটা বিস্ময়, প্রচণ্ড খুশি। আনন্দ। যিনি আসলেন তিনি অনায়াসে সারপ্রাইজ দিতে পারছেন। আর যিনি দরজাটা খুললেন তার জন্য এটা এক বিরাট পাওয়ার মতো একটা বিষয়। আবার ওই যে ছোটরা দরজা খুলে আমরা দৌড়ায় যেতাম যে আব্বা বা আম্মা দেখো কে আসছে, কে এই আসছে? হ্যাঁ, জিনিসটা নাই। এই জিনিসটা নাই। এখন হচ্ছে আগেই হচ্ছে ফোন করছে যে আমি কিন্তু এতটার সময় আসবো। যেটা বরং বিরক্ত করছে সেটা হচ্ছে আমার ৬টায় আসার কথা, আমি যাচ্ছি হয়তো ৬:৩০, আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে। মানে বিস্ময়ের বদলে আমি বিরক্তি তৈরি করছি। এটা একটা, আর বিস্ময়টা মানে আমার কোনো পরিচিত বন্ধু, আত্মীয় কেউ যেন আর আমার সাথে যোগাযোগ ছাড়া আমার ঘরে আসতে পারছে না। না, এটা একটা খুব মানে আসলেই মানে ফ্রুট ফ্রুট ফর থট যে হ্যাঁ, আমরা যারা ইনফ্যাক্ট আমাদের এই আলোচনাটা যারা শুনছেন তারাও রিকল করতে পারবেন না, আমি নিশ্চিত যে সারপ্রাইজিং ভিজিট আর কি, আমি কোনো বাসায় চলে চলে গেছি বা আমার বাসায় কেউ এসেছে এবং তাদেরকে দেখে আমি শেয়ার জয়, এটা এটা এই মোমেন্টটা আসলে এবং এখন আর ওই সময়টাতে বরং কেউ তো আর হচ্ছে ল্যান্ডফোনে ফোন দিয়ে বলছে না যে এই আসছি। হুম। হ্যাঁ, খুব কম, খুব রেয়ার যে খুবই আনুষ্ঠানিক বিষয় না হলে হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, হতো না। ওই সময়টাতে প্রতিটা দিনই ওটা আমাদের জন্য এতটাই কমন ছিল যে প্রতিটা দিন কেউ না কেউ কেউ না কেউ আসছে, বাসায় আসতো। কেউ না কেউ তার সাথে, এবং সাথে যদি মিষ্টির হাঁড়ি থাকে তাহলে তার কথাই নাই। হ্যাঁ, বা একটা ধরেন হাতে করে কিছু নিয়ে আসা, হ্যাঁ, ইভেন পেন্সিলও থাকতো, একটা পেন্সিল নিয়ে আসছে। পেন্সিল নিয়ে আসছে, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা নিয়েই কত হ্যাঁ, ই। তো এই যে বিষয়টা, এবং কখনো কখনো দেখা যেত যে হচ্ছে গেস্ট চলে আসছে, অতিথি চলে আসছে, ঘরে হয়তো ওই মোমেন্টে একটু অপ্রস্তুত। অপ্রস্তুতটা হচ্ছে সে রিসিভ করার জন্য প্রস্তুত, প্রচণ্ড আনন্দিত, কিন্তু তাকে আপ্যায়নের নিয়ে একটু হুড়াতাড়ায় পড়ে গেছে। হ্যাঁ। যে এটা আসলে কীভাবে মানে এই ছোট, গিয়ে দোকান থেকে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। তারপর দেখা গেল যে আলাপটা তার চলছে। কিন্তু ওই নিয়ে আসো কিন্তু এমন কোনো জিনিস না যে এখন যেমন আমি একটা জিনিস দেখছি, আমরা যে বাসায় যাই কারো আত্মীয় স্বজনের বাসায় যাই, ওই কেক বিস্কুট চানাচুর আর ওই মুড়ি মাখা ওই জিনিসটা এখন আর নাই। হুম, আমরা দাওয়াত খেতে যাই আলটিমেটলি, দাওয়াত এবং খেতে হেভি যাই। নাস্তা, হেভি খাওয়া দাওয়া। তো আলটিমেটলি টেলিফোন যুগ থেকে মোবাইলের যুগে প্রবেশের মধ্য দিয়ে দাওয়াতের সময় চলে আসছে, আর আমাদের এই বিস্ময়াভিভূত যেই বিস্ময় হওয়ার ব্যাপারগুলো আস্তে আস্তে একদমই হাওয়া হয়ে যাচ্ছে। হাওয়া হয়ে যাচ্ছে। ট্রাঙ্ক কল মনে আছে নেলসন? ট্রাঙ্ক কল, ঢাকার বাইরে থেকে ফোন হ্যাঁ, আসতো ঢাকার বাইরে থেকে এবং একজন অপারেটর এটা ইয়ে করতেন যে কানেক্ট করে দিতেন। আপনার এখন অমুক জায়গা থেকে ফোন আসতেছে, অমুকে ফোন দিবে, হুম, আপনি থাকেন টেলিফোনের সামনে থাকেন, এবং আপনি একটা জেনারেশন, এটা খুব এখনো অনেকে বলে একটা জেনারেশনের মানুষ যারা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন, তাদের দেখবেন তারা ফোন ব্যবহার করছেন, স্মার্টফোন ব্যবহার করছে, সব কিছু করছে, কিন্তু তাদের জোরে কথা বলার একটা প্রবণতা, এটা কি আপনি বিরাট খেয়াল প্রবণতা। এবং জোরে হ্যাঁ অমুক, হ্যাঁ হ্যাঁ জোরে জোরে এটা ওই ট্রাঙ্কল থেকে আসছে। ট্রাঙ্কলে রীতিমতো চিৎকার করতে হতো
পুরোপুরি এবং চিৎকার শুধু ট্রাঙ্ক কলার না, মাঝে মধ্যে তো টিএনটি রেগুলার কলেও চিৎকার করতে হতো। হুম, যে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আরো জোরে, হ্যালো রিসিভারটা নষ্ট কিনা, হ্যালো হ্যালো হ্যাঁ আবার বাড়িও দিত কেউ হ্যাঁ কেউ। মাউথ পিসটা নষ্ট কিনা, হ্যাঁ বাড়িও দিত। হ্যাঁ হ্যাঁ, আমরা তো হচ্ছে সেই যে এখন এই বাড়ির প্রবণতা যেটা, যে পিসি হচ্ছে একটু হ্যাং করছে, এটা কি হচ্ছে, রেডিও টেলিভিশন থেকে হ্যাঁ শুরু হয়েছে। সিপিওতে গিয়ে বাড়ি হ্যাঁ, মারছে, মাঝে টেলিভিশন CPU রেডিও তো রেডিও থেকে মূলত এটা আসছে হচ্ছে রেডিওর জমানা থেকে। রেডিওতে ব্যান্ড পাচ্ছে না, শোঁ শোঁ আওয়াজ করছে, আমরা যারা পিঠে দুইটা জেনিয়াল আর চাপড় কি। মারলে ব্যান্ডটা একটু ক্লিয়ার হচ্ছে। আমরা যারা জেনিয়াল আর কি, মানে ওই যে 1977 এর পর থেকে আপনার অমুক একটা নির্দিষ্ট টাইম আছে না, এরা মিলেনিয়াল এক্স সবকিছুই আর কি। আমাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা আছে, কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, ইভেন ফোনও দেখবেন যে আমরা একটু বাড়ি দিয়ে দেখি, একটু টোকা দিয়ে দেখি। আপনি করেন কিনা জানি না, আমি মাঝে মাঝে আমার হয়ে যায় আর কি। না, এটা 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 হয়তো আমার পিসি ছিল যেটা, এটা দীর্ঘদিন আমাকে সার্ভিস দিছে, ওইটার সিআরটি মনিটর। সিআরটি মনিটরটা যখন হচ্ছে ফাইনালি আমার স্ক্র্যাপ করতে হচ্ছে, আমার প্রচণ্ড মন খারাপ হয়েছে। সিআরটি মনিটর পেছনে সেই টেলিভিশনের যুগের ওই যে পেছনে বিরাট একটা ই সহ, তো সিআরটি মনিটরের শেষের দিকে যেটা ছিল যে সে মাঝে মধ্যে কালার, আজকে আপনি অন করবেন, আপনার জন্য প্রতিনিয়ত বিস্ময় তৈরি করতো। আমি দীর্ঘদিন এই অবস্থায় চালাইছি। আজকে কি হোয়াইট দেখাবে না ব্লু দেখাবে, মানে একটু ব্লুইশ স্ক্রিন, আপনি নীলাভ একটা স্ক্রিনের মধ্যে আপনি টেক্সট পড়ছেন, সিনেমাও দেখছেন, হ্যাঁ অন্যদিন হয়তো অরেঞ্জ দেখাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল না। ওই যে এই পিরিয়ডটাতে যেটা ছিল যে আমার একটা একটা ইস্যুগুলো সামনে আসছে, হ্যাঁ যে সিআরটি মনিটরের কথা আমি বললাম, যে এই যে চাপড় দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য ঠিক করা, হ্যাঁ তো আমাদের এই পিরিয়ডে আমরা কিন্তু এই আলোচনায় 36 ফিল্মের ক্যামেরার কথা বলি নাই আসলে, এটা আবার অন্য আলোচনা। ওইটা আলাদা জিনিস, হ্যাঁ ওইটা আলাদা পর্বই করতে হবে, আলাদা পর্বই করতে হবে। ওইটা নিয়ে প্রচুর মজার মজার ঘটনা আছে। ওই যে 36 থাকবে না 34 থাকবে, হ্যাঁ আবার তিনটা বোনাস থাকতো, তিনটা বোনাস 39ও থাকতো, 39ও থাকতো, তাহলে তো খুশির সীমা নাই। তো তবে এর মধ্যে 6-7টা ছবি এমনি নষ্ট হতো, চোখ বন্ধ থাকতো, চোখ বন্ধ থাকতো, হ্যাঁ এবং এটা নিয়ে হচ্ছে পরে হাসাহাসি নানান কিছু হতো। তো এই যে জমানাটা, যে জমানা হচ্ছে চাপড় দিয়ে ঠিক করা যায়, আর এখনকার যে জমানা, সেই জমানায় হচ্ছে চাপড়ের প্রয়োজন হচ্ছে না, এই জেনারেশন হচ্ছে রিস্টার্ট দিয়ে দিচ্ছে বা ফেলে দিচ্ছে যে এটা এই ডিভাইস আর ব্যবহার করা যাবে না। আমাদের ভেতরে কিন্তু এই যে ব্যবহার করা যাবে না এই সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের একটা দীর্ঘ সময় লাগে হচ্ছে আমরা ভাবি যে আচ্ছা দেখি না একটু ই করা, অর্থাৎ যে পুরনো যে বিষয়টা যেটা আমার সাথে এতদিন ছিল তাকে আমরা খুব সহজে ত্যাগ করতে পারি না। কিন্তু এখনকার যারা, তারা খুব সহজেই, আমাদের একটু পরের জেনারেশন যারা, তাদের মধ্যেও এই প্রবণতা কিছু কিছু দেখা যায় যে হ্যাঁ এটা আর হবে না, এটা ফেলে দাও, নতুন একটা নিয়ে নাও। আমরা কেন যেন মানে ওই 90s কিড বলি বা 80s কিড বলি, যেটাই বলি না কেন, যে আমরা সেটা দেশের বিচারেও যে হ্যাঁ আমাদের সময় আশাটা ছাড়ি না, যে আচ্ছা ঠিক আছে হচ্ছে না, ওকে লেটস ট্রাই করি, দেখি হয় কিনা, আচ্ছা একটু ঝামেলা দিচ্ছে, একটু কষ্টে সৃষ্টে চালালাম, এই ধরনের বিষয়গুলো থাকে। টেলিফোনের ক্ষেত্রে এই বিষয়টা ব্যাপকভাবে, রিসিভারের ওই যে মুখটা, আপনার এই জায়গায় একটা খুবই ইন্টারেস্টিং জায়গা কিন্তু আমরা আলাপে প্রায় বাদ দিয়ে ফেলছিলাম, সেটা হচ্ছে একজন ব্যক্তিকে দেখা যেত, প্রত্যেকটি এলাকার জন্য একজন নির্ধারিত ব্যক্তি, লাইনম্যান, খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি, তিনি আসতেন, তার হাতে একটা রিসিভার ছিল। আমার খুবই আগ্রহ ছিল এই রিসিভার জিনিসটা, তারটা একটু বড় এবং রিসিভারটার ওইখানে ডায়াল ছিল, এবং তিনি এসে এই যে জায়গাগুলো আমরা উকি দিয়ে দেখতাম সেখানে লাইনটা লাগায় একটু শুনছে, ঠিকঠাক হচ্ছে। উনি যেদিন আসতেন, যার ফোন ডেড তারটা লাইভ হচ্ছে ঠিকই, অন্য আরেকটা বা দুইটা ফোন মানে অন্য কয়েকটা ডেড হয়ে যেত, অনায়াসে ডেড হয়ে যেত। অর্থাৎ মানে উনি যেমন প্রাণ দিতে পারেন তেমনি প্রাণ নিতেও পারেন, এরকম একটা বিষয় ছিল। এবং ক্ষমতাধর, এবং উনি খুবই উনি ওনার মানে থাকে না এখন যে আমরা বলি ভাব, হ্যাঁ ওনার দেখা পাওয়া খুব মুশকিল ছিল, সেই রকম ভাব। ওনা আইসে এমন একটা ভাব করতো যে মানে সে মানে বিজ্ঞানী জাতীয় কিছু, নাসা টাসায় কাজ করে আর কি, মানে এরকম একটা। আমার একটা সৌভাগ্য হয়েছিল, সেটা হচ্ছে বেশ পরে, অনেক দীর্ঘদিনের সাফার করার পরে, সেটা হলো এরকম আমার মহল্লার লাইনম্যানের
পাকে চক্রে ওনার ছেলে আমার কাছে পড়তে আসলো। আপনি লাকি তো, বিশাল লাকি। তারপর থেকে আমার বাসার যেই ফোন কখনো নষ্ট হয় না। আর কখনো নষ্ট হয় না। উল্টা যদি কিছু ঘটে তার অগোচরে সে নিজে থেকে এসে ওটা ঠিকঠাক করে দিয়ে যায়। এরকম এটা এক বিরাট সার্ভিস। কিছু কাল গেল, তারপর পরেই মোবাইল চলে আসলো। আমাদের এলাকায় আমি বনানীতে থাকতাম, ওইখানে একজন, আমি লাইনম্যানের নামটাও মনে আছে, খলিল ছিল। হুম এবং ওনার মানে খুবই এটা থাকে না, ওনার চেহারাটা, আমি সরি টু সে, মানে ওরা আসতো, মানে লোকটা সবসময় মনে হতো বিধ্বস্ত, ঘাম ঘরমাক্ত, ইন বের হয়ে আছে, অমুক বের হয়ে আছে, হাতে ওটা নিয়ে এবং সবাইকে সে মানে ঝাড়ি দিয়ে দিয়ে কথা বলতো, এবং পুরো জামানার উপর উনি বিরক্ত এরকম একটা চেহারা নিয়ে থাকতো। তবে এই লোকটা আপনি যেমন ওই যে পাইলেন যে হুম হুম হুম। এই লোকগুলো আবার বেশ উপকারীও ছিল, মানে কোনো কারণে যদি আপনার দ্বারা কোনোভাবে উপকৃত হয়, যেমন আমি বলে আমাদের যে খলিল সাহেব আর কি, খলিল সাহেবের আমি একটা উপকার করছিলাম একবার, এটা নিজের স্বার্থেই করছিল। জিনিসটা হচ্ছে খলিল সাহেব এরকম লাইনের কাজ করতেছে আমাদের বিল্ডিং এর, একবার একটা এরকম হলো যে একসাথে অনেকগুলো ফোন ডেট, তো কি ব্যাপার এরকম, ওই লাইনের যেখানে কাজ করতেছে খুব ক্রিটিক, উনি বলে না এ তো সাংঘাতিক, মানে উনি বলতেছে না হ্যাঁ। কি করছেন আপনারা অমুক তমুক এরকম বলতেছে। এই পর্যায়ে একটা পর্যায়ে যে এই খলিল সাহেবের পানি পিপাসা লাগলো, তা আমরা যারা আর কি ছোট বা ইয়াং বা ওই সময়কার যারা কৈশোরে যারা, তারা দেখতেছি কৌতূহলী যে কি কি কাজ করে, লাইন পেঁচাচ্ছে ইয়ে। তো হঠাৎ করে খলিল সাহেব আমার দিকে তাকায় বলে যে আমার একটা পানি খাওয়াইতে পারবেন, পানি তিয়াস লাগছে। হুম তা আমি পানি আনতে গেছি, পানি আনার পর হঠাৎ করে মনে হলো যে এগুলোর জন্য চা নিয়ে যাই। হুম। এই বিরাট বিরাট ব্যাপার। চা নিয়ে যায়, সঙ্গে কিছু বিস্কুট। হুম আমি আমার বাসার পরিচারিকা যিনি ছিলেন ওনাকে বললাম যে আপনি এক কাপ চা বানায় নিচে পাঠায় দেন, সঙ্গে কিছু বিস্কুট, বিস্কুট এমন কিছু না, নাবিস্কো বিস্কুট পাঠায় দেন, সঙ্গে পানি। তো নিয়ে আসলো, এ ভাই পানি কই, পানি কেরম করতেছে, আমি যে আসতেছে পানি নিয়ে আসতেছে। তো উনি যখন এই যেটা দেখলেন যে আমি তার জন্য চা নিয়ে আসছি, সঙ্গে বিস্কুট এবং পানি। পানিও আছে, এবং এই লোকটা তারপরে বিশ্বাস করতে পারবে না, সে একটা আমাকে মনে আছে, আমাকে বলে যে এই এইটার নেন, আমার বাসার কাছে ওই টিএনটির অফিস ছিল আর কি, আপনি খালি যাবেন, আমার কথা বলবেন খলিল, লাইন নষ্ট হলে আমি আপনার শিখাই দিব। এটাও মনে করছে, এটাও করছিল, একটা লাইন কোনটা আপনাদের লাইন আমি শিখাই দিব আপনারে, হুম হুম। আপনার যদি কোনো ডেড হয় বা ঝড় বৃষ্টিতে আমি আপনি জাস্ট এই তারটা আমার এর চেয়ে আমার ইনফ্যাক্ট উনি শিখাই দিছিলেন যে এই তারটা খোলা, সেই কারণেই সমস্যা, আপনি জাস্ট কিচ্ছু না, এখানে জাস্ট এই তারটা এইভাবে পেঁচায় পজিটিভ নেগেটিভ এক করে দেবেন, দেখবেন যে আপনার টেলিফোন ঠিক হয়ে গেছে। উনি এই ওনার যে রেসিপি আর কি, মানে গোপন রেসিপি, এটা উনি আমার শিখাই দিছিলেন, জাস্ট এক কাপ চা আর কয়েকটা বিস্কিট আর বাটার পানি। কুকিজ বিস্কুটের বিনিময়ে আর কি। উনি ওনারা মনে রাখতেন, ওনারা আসলে না না, এটা এটা ছিল, কিন্তু তাদের আবার সেই যে ভাব যেটা আপনি যেটা বললেন সেটাও ওনাদের ছিল। সঙ্গে একটু মানে এটা সামঝে চলতে হতো, সমঝে চলতে হতো। তার সাথে যদি কেউ কোনো ভাবে যেটা ওটা বলে শেষ, হ্যাঁ, ওটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিছুদিন পর পরই ডেড হবে। বাসায় ফোন আছে কিন্তু আপনি লাইনম্যানের সাথে খারাপ ব্যবহার, মিসবিহেভ করে ফেলছেন, সেটা ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর। রিপারকাশন ছিল, ভয়ঙ্কর। তো এই এই পিরিয়ডটার এই যে ক্যারেক্টারিস্টিক্স, আমরা অনেকগুলো ক্যারেক্টার হারাইছি, ডাকপিয়ন হারাই ফেলছি। ডাকপিয়ন প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষকে চেনে, হুম হুম হুম। এবং তার জন্য যে অপেক্ষা সেটা অন্যরকম একটা অপেক্ষা, যে চিঠি আছে। চিঠি হয়তো নাই আপনার, আপনি ডাকপিয়ন দেখার সাথে সাথে হয়তো তার কাছে যাচ্ছেন, আপনার লাইনটা ডেড না, কিন্তু আপনি লাইনম্যানের লাইনম্যান আশপাশে দেখলে ঘুরঘুর হ্যাঁ, করছেন। হ্যাঁ। হ্যাঁ, তো এই এই মানে উনি কি স্টার ছিলেন, এরা হ্যাঁ, এলাকায় তারকা। আসলে মানে সবাই তার দিকে তাকাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। সবার এই এই বিষয়টা ছিল। এবং আলটিমেটলি ওই যে বললাম যে মোবাইলের জামানায় ঢোকার পরে বিস্ময় চলে গেছে, অভাবিত অতিথির আগমন আর আমাদের ঘরে বা কোথাও, এমনকি আমরা আনন্দের আড্ডাতেও আর হচ্ছে যোগাযোগ ছাড়া যেতে পারি না। হ্যাঁ, আমরা বন্ধু বান্ধবের সঙ্গে তো দেখা করি ফোন দিয়ে, ফোন দিয়ে। তুই আসিস, আচ্ছা আসতেছি আমি, হুম। এবং তার সে বাসায় পৌঁছে এবং যাচ্ছি। সে আসতেছে যে হয়তো জায়গাটা জানি আমি, ওইখানেই আসতেছে, আমি গিয়ে আগে থেকে গিয়ে যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, সেই অপেক্ষাটাও আর আমাদের নাই। প্রেমের অপেক্ষাও কিন্তু এখন আর নাই। প্রেমের অপেক্ষাও নাই। যে ওই যে টেলিভিশনের বিটিভির সেই নাটকের সেই দৃশ্যগুলা, সেটা এখনো হয়, কিন্তু সেটা এখন আর
অতটা মানে ঠিক আবেদন তৈরি করতে পারে না, কারণ ওই সময় রিয়েলিটিটা এমন ছিল যে হয়তো নায়ক অপেক্ষা করছে পার্কে গিয়ে, বা নায়িকা অপেক্ষা করছে পার্কে গিয়ে, আরেকটা আরেকজন, রুদ্ধশ্বাস অপেক্ষা ছিল, এটা আপনি বললেন কথা আমি শেষ করবো হ্যাঁ, এটা দিয়ে। যে ওই অপেক্ষাটা এখন আর হচ্ছে না। এসে এতক্ষণ লাগে, মানে সাপোজ হ্যাঁ 10টায় আসার বিষয় ছিল বা 4টায় আসার বিষয় ছিল, কিন্তু সে আসছে হচ্ছে 5:30টায়, রাস্তায় যানজট ছিল, বা ওই যে অভিভাবকের চোখে ফাঁকি দিয়ে ধুলো অনেক দিয়ে কষ্ট করে বেরোনো। অনেক কসরত করে তাকে বেরোতে হচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু নাই, একেবারে এক ধরনের মেশিন বা যান্ত্রিক একটা আর একটা আনন্দময় বিস্ময় এবং ওই জিনিসটাও নাই, সেটা হচ্ছে যে আমি এবার ওই যে রং নাম্বার আর হুম, পারমুটেশন কম্বিনেশনের মধ্যে একটু ফেরত যাই। প্রথমে যেটা ওই যে কথা হচ্ছে, আমরা মানে যা দুইজন কেউ কাউকে জানে না, চেনে না, খালি কণ্ঠ জানে, কণ্ঠ শুনছে, কণ্ঠ দিয়েই কণ্ঠের উপর ভিত্তি করে কথা চলতেছে। একদিন ঠিক হলো যে অমুক জায়গায় দেখা করব। এই যে অপেক্ষাটা, মানুষটা কেমন হবে তাকে আমি পছন্দ করি, তাকে আমি ভালোবাসি, হুম, হুম। মানুষটা কেমন হবে, এই যে অপেক্ষা, এই যে বিস্ময় নিয়ে অপেক্ষা বা মানে একটা টেনশন নিয়ে অপেক্ষা, এখনকার আমি তাদের প্রতি আমার মনে আছে আমার এক বন্ধু এরকম ভাবে ওভার ফোন, টেলিফোনে তার প্রেম হয়েছে, কণ্ঠ টণ্ঠ এভরিথিং এইভাবেই হয়েছে। তারা প্রথম দেখা করবে, তো প্রথম দেখা করার জন্য ওর জন্য ড্রেস কোড, যে এই ড্রেস পোশাকের কোড, পোশাকের কোড থাকে, যে আচ্ছা কালার। হ্যাঁ এই পোশাক পরে যাবে। মেয়েটা যে আসবে তার হচ্ছে এখন কি রং, ওটা সাপোজ দিল হচ্ছে সবুজ রঙের শার্ট, হ্যাঁ, পরে যাইতে হবে সাপোজ, আমার এখন কালারটা মনে নেই, ওইটা আমার মনে আছে। পেঁয়াজ রঙের জামা পরে আসবে, পেঁয়াজ কালার। পেঁয়াজ কালারটা, আচ্ছা বুঝছি। এখন মুশকিল হচ্ছে আমরা কেউ আমাদের সাথে শেয়ার করছে পেঁয়াজ কালারটা কি রে, এই টাইপের একটা ব্যাপার। তা আমরা সবাই গবেষণায় বসলাম যে পেঁয়াজের রংটা আসলে কি, এটা কি, পেঁয়াজের কিন্তু ভিন্ন রং। হ্যাঁ, এটা কি লাল, লালচে, ম্যাজেন্টা, মানে রংটা কি হবে, এই নিয়ে বিরাট গবেষণা। শেষে যেটা হলো, ওই বন্ধুর সাথে আমরা 2 থেকে 3 জন যারা হচ্ছে গবেষণায় মোটামুটি কামিয়াব হয়েছে বলে মনে হচ্ছে, হুম হুম। যে এরা মোটামুটি পেঁয়াজের কাছাকাছি যাইতে পারছে, বাজারে চলে গেল। পেঁয়াজের রংটা তারা চেনে, তার সাথে গেলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে সঠিকভাবে যেন ডিটেক্ট মানে করা ডিটেক্ট করতে পারে তাহলে পেঁয়াজ। তো মাইর খাবে। কিন্তু পেঁয়াজের কিন্তু দুই রকম রে, দেশি পেঁয়াজের রং একরকম, হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজের কালার না দেশি পেঁয়াজের রং করে আসছিল। আচ্ছা। হ্যাঁ, তো এইটা খুবই, এই ধরনের বিষয়গুলো কিন্তু ছিল, হ্যাঁ, যে পেঁয়াজ কালারের আমরা পুরা। আরেকটা ছিল হচ্ছে এরকম বলা হতো যে এখনো আমি জানি না, যে দোকানে জিন্স কিনতে গেলে বলতো মিডনাইট সান কালার, মিডনাইট সান কালার। মিডনাইট কালার, সরি মিডনাইট সান না, মিডনাইট সান একটা চাইনিজ চাইনিজ, রেস্তোরাঁ। আচ্ছা। মিডনাইট কালার, মিডনাইট কালারটা কি, এইটা এক বিরাট, মানে কখনো প্রায় কালো একটা প্যান্ট বের করে বলছে যে এটা হচ্ছে মিডনাইট, আচ্ছা মানা গেল যে গভীর রাত যেহেতু কালোই তো হবে। কখনো দেখা যাচ্ছে সবুজাব কালো, ডিপ গ্রিন, মানে এটা কি নেভি ব্লু থেকে একটু মানে এটা বেসিক্যালি ডিপ গ্রিন থেকে একটু ব্ল্যাকিশ ডিপ গ্রিন, আচ্ছা। যেটা এইটা হচ্ছে তার মিডনাইট বলে। মানে মিডনাইট নিয়ে ধরেন হচ্ছে ঝগড়া লেগে যাচ্ছে যে গভীর রাতের রং আসলে কি। এটা আর্টিস্টরা আসলে যদি পিক করে যে মিডনাইট কালার দিয়ে তারা যদি ছবি টবি আঁকে, আমাদের পক্ষে বোঝাটা সহজ হবে, হুম, কিন্তু হুম। আমাদের এই বিক্রেতারা প্রায়ই আমাদেরকে মিডনাইট দেখায় দিত, এবং সেটা কখনো কালো, কখনো গাঢ় সবুজ, কখনো গাঢ় নীল, হ্যাঁ, এরকম বিচিত্র সব রং আমাদের সামনে আসতো মিডনাইট কালার হিসেবে। তো এরকম বিচিত্র টাইপের জিনিসগুলো ছিল আর কি। এই ধরনের নানান স্মৃতি, আসলে কথা তো শেষ হবে না। হ্যাঁ, টেলিফোন থেকে আমরা শুরু করলাম, মিডনাইট পর্যন্ত আমরা অনেক কিছুই গেলাম। তো এই পিরিয়ডটা, এই পিরিয়ডে নিশ্চয়ই 90s কিড, নিশ্চয়ই আমরা 2 জন বা এই হাতে গোনা কয়েকজন তো না, 90s কিড আরও প্রচুর, বা লেট 80s যারা আছেন তাদের স্মৃতিতে আমার মনে হয় এই আলাপগুলো তারা সংযোগ করতে পারবেন। তাদের হুম। নিশ্চয়ই আরো 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 নানা ধরনের আলাপ নিশ্চয়ই আছে। তারা হয়তো আমাদেরকে জানাবেন যে হুম। তাদের স্মৃতিতে আসলে কি আমাদের কি ইউটিউব আসছে। এবং ফেসবুকে তারা যদি জানান তাহলে হয়তো আমরা আরো উৎসাহিত হব যে মানে না, আমাদের সঙ্গে আরো অনেক মানুষ স্মৃতিকাতরতায় আক্রান্ত। হ্যাঁ।